সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি ওমর ফারুক। আমাদের আজকের বিষয় শপথ নিয়ে টানাটানি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর আব্দুল মান্নান, আওয়ামী লীগ নেতা ও সাবেক এমপি। উপস্থিত আছেন সুনীল শুভ রায়, প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি, এবং সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক বিএনপি। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে শিরোনামগুলো দেখে আসছি। শুরু হলো বাঙালির প্রাণের মেলা। মাসব্যাপী অমর 21শে গ্রন্থমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে আরও বেশি বই প্রকাশের আহ্বান। প্রধানমন্ত্রীর চা চক্রে যোগ দেবে না জানিয়ে গণভবনে ঐক্যফ্রন্টের চিঠি। প্রত্যাখ্যান নেতিবাচক রাজনীতির ধারা, মন্তব্য ওবায়দুল কাদেরের। শনিবার থেকে শুরু হচ্ছে SSC ও সমমানের পরীক্ষা। সরকারি নির্দেশনা অমান্য করে আগ মুহূর্তেও কোচিং সেন্টারে চলছে ক্লাস। প্রশ্নপত্র ফাঁস চক্রের 4 সদস্য আটক। আবারও সংঘটিত হওয়ার চেষ্টা। ব্লগার হত্যায় জড়িত আনসারুল্লাহর জঙ্গিদের পরিকল্পনা ছিল জাতীয় দৈনিকের একজন সম্পাদককে হত্যার। ব্রিফিংয়ে র্যাব। এবং চলতি মাসেই পদ্মা সেতুতে বসতে পারে 7 ও 8 নম্বর স্প্যান। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে কাজ। জুনের মধ্যে সবগুলো পিলার বসানোর পরিকল্পনা। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের এই আলোচনায়। আমরা বলছি যে আমরা বিষয় শিরোনাম দিয়েছি শপথ নিয়ে টানাটানি। এর পাশাপাশি আগামীকালই প্রধানমন্ত্রী দপ্তর থেকে যেটি বলা হচ্ছিল চা চক্রের আহ্বান, সেটি শুরু হচ্ছে, বিকল্প ধারা যাচ্ছে, এবং বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন যে আজকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তারা যাচ্ছেন না। এই সব মিলিয়ে আমরা আলোচনা করব। তা আমি প্রথমেই প্রফেসর আব্দুল মান্নান আপনার কাছে যেতে চাই। আমি একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিই, সেটি হচ্ছে যে ঐক্যফ্রন্ট অর্থাৎ গণফ্রন্টের নির্বাচিত একজন যিনি এখন শপথ নেননি, সুলতান মনসুর, তিনি বলছেন ডক্টর কামাল যাই বলুন আমি সংসদে যাব, তিনি বলছেন। এবং আমরা জানি যে গতকালই তাদের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়েছে এবং সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডক্টর কামাল তারা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। এর আগেও তারা বলেছিলেন এবং তারপরেও তিনি বলছিলেন যে ওনারা যাবেন। এই হচ্ছে ওই দিকের পরিস্থিতি। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি ও গণফোরামের নির্বাচিতদের সংসদে আসার জন্য তিনি আহ্বান জানিয়ে বলছেন যে ঐক্যফ্রন্টে যারা নির্বাচিত হয়েছেন তারা শপথ নিতে জনগণের চাপে আছেন, তারা জনগণের চাপেই শপথ নেবেন। এর পাশাপাশি তিনি বলছেন ঐক্যফ্রন্টের ভেতরে ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে। তো আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন বিএনপি বা ঐক্যফ্রন্টের তারা যদি বলেন যে বিএনপি বা ঐক্যফ্রন্টকে সংসদে নিতে আওয়ামী লীগের এত মাথা ব্যথা কেন? ধন্যবাদ জনাব ওমর ফারুক। আমার ভাই রক্তের আঙন 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। ফেব্রুয়ারি প্রথম দিন জব্বার, রফিক, সেই শহীদদেরকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং তাদের সঙ্গে তাদের নেতৃত্বে যিনি ছিলেন, সেই সময় আন্দোলন করেছিলেন আমাদের জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আজকে বইমেলা, অমর 21শে ফেব্রুয়ারির বইমেলা উদ্বোধন হয়েছেন। সেখানে বাংলাদেশের 4 বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন বইয়ের বিকল্প কিছু নেই, পড়ার বিকল্প কিছু নেই, শিক্ষার বিকল্প কিছু নেই, পড়তেই হবে। আমরা যতই ইমেল বা ইলেকট্রনিক মিডিয়ার কাছাকাছি যাই, বইয়ের যেমন নতুন টাকার জন্য একটা গন্ধ থাকে, নতুন বইয়ের একটা গন্ধ থাকে, এই গন্ধটা আমার মনে হয় আমরা সবাই পেয়েছি। তো সেই গন্ধটাকে নেওয়ার জন্য একটি জাতি শুধু পদ্মা সেতু নিয়ে অগ্রসর হবে, রূপপুর পারমাণবিক নিয়ে অগ্রসর হবে, চট্টগ্রামের টানেল নিয়ে অগ্রসর হবে, অবশ্যই অগ্রসর হবে, কিন্তু সেই সঙ্গে বইয়ের যে ভাণ্ডার, বই পুস্তক, সেটা নিয়ে অগ্রসর হবে, সেই আহ্বান জননেত্রী শেখ হাসিনা জানিয়েছেন। এরপরে যে কথাটা আপনি বলেছেন, আপনার কথায় আমি আসি। সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ তিনি
বারবার বলছেন যে তিনি সংসদে আসবেন, কারণ তার বক্তব্যটাকে আমি সমর্থনই করি। কারণ তিনি বলেছেন যে শুধু মার খাই তো আর ভোট হয়নি। ওনার যে প্রচেষ্টা, ওনার যে ত্যাগ এবং জনগণের সঙ্গে ওনার যে সম্পৃক্ততা, তা নিয়ে ভোট হয়েছে এবং জনগণ ওনাকে সংসদের জন্য পাঠিয়েছেন। এবং আমাদের একটা ক্রিয়া চলে আসছে সংসদ বর্জন করা, সংসদে বারবার ওয়াকআউট করা। এতে করে সংসদের বয়স অনেক দিন হয়ে গেল, কিন্তু আইবড় নামটা আমাদের ঘুচল না। কারণ সংসদে যেতে হবে, সংসদে গিয়ে সংসদের রীতিতে সংসদে কথা বলতে হবে। তো আপনি বলেছেন যে এত থাকতে আপনি অপোজিশনকে ডাকছেন কেন? ওবায়দুল কাদের সাহেব আমাদের নেতা, আপনি এটাই তো বলেছেন, ডাকছেন কেন? আপনি নিশ্চয়ই ভালো জানেন যে সংসদের বিউটি, যেটা সৌন্দর্য, সেটা হচ্ছে বিরোধী দল। বিরোধী দল যত শক্তিশালী হবে, বিরোধী দল যত জাতীয়তা শক্তির প্রতি ক্রিয়াশীল থাকবে, আগ্রহী হবে, তত সংসদ ক্রিয়াশীল হবে, তত সংসদ মহীয়ান হবে, তত দেশ এবং জাতি এবং মানুষের কথা সেই সংসদে বারবার উচ্চারিত হবে এবং সেই সংসদ যা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে এবং জাতি যা চায় সেটা সংসদ দিতে পারবে। সেই জন্যই আমাদের দায়বদ্ধতা কিন্তু ওখানে। কারণ আমরা শুধু এমপি হলাম, মন্ত্রী হলাম, এটা বড় কথা না। এই সংসদকে কার্যকরী সংসদ করতে হবে। এই সংসদকে সংসদীয় রীতিতে, যে কারণে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে, সেখানে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার কথা যেটা বলে, জয় বাংলা বলে আমরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছি, এই দেশকে তৈরি করেছি, নির্মাণ করেছি আমাদের সংবিধান। সেই কারণে আমরা মনে করছি যে ওনাদের আসার দরকার এবং সেই জন্য আমাদের নেতা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তাদেরকে আহ্বান জানিয়েছিলেন। তিনারা ভোটের আগে এসেছিলেন, এবার তাদের একটু কষ্ট আছে হয়তো। এই প্রসঙ্গে পরে আলাপ করবো। আমি এই পর্বে আপনার কাছে ছোট্ট করে যেটি জানতে চাই, সেটা আপনি কি মনে করেন কিনা যে এই শপথ নেয়া না নেয়াকে নিয়ে ঐক্যফ্রন্টে ভাঙন হতে পারে, এটা কি আপনি মনে করেন? আমার ব্যক্তিগত যেটা মনে হচ্ছে যে ঐক্যফ্রন্টের ভাঙন অবধারিত। শপথ হলেও অবধারিত, না হলেও অবধারিত। কারণ হচ্ছে কি, যে সোনার পাথর বাটি হয় না, হয় সোনার বাটি হতে হবে, নাহলে পাথরের বাটি হতে হবে। হয় মুক্তিযুদ্ধ থাকতে হবে, নাহলে ওই 26 জন 25 জনকে ধানের শীষ দেওয়া যাবে না। আপনাকে যে কোনো একটা জায়গায় কি দাঁড়াতে হবে। যদি আপনি দাঁড়াতে না পারেন, আমি ব্যক্তিগত কথা বলি, যেমন আমাকেও একটা অফার পেয়েছিলাম, আমি যখন নমিনেশন পেলাম না আমার দল থেকে, তখন আমাকে ডাকা হয়েছিল, আমার বন্ধু ওখানে গেছেন ইত্যাদি। কিন্তু আমি কোনো বড় মানুষ নই, আমি অত্যন্ত নগণ্য একজন কর্মী। কিন্তু আমি বলেছি যে এখানে যদি আমি না পারি, ওখানে গিয়ে আমি পারবো না, অতএব আমি যাব না। আমি যেখানকার মানুষ, আমি মুজিবনগরের মানুষ, আমি মুক্তিযুদ্ধ করেছি, এখানেই আমার ভালো। জীবনে তো 3 বার ভোট করেছি, আবার কি, না হলে না হলো। তো সেই রকম আপনাকে একটা জায়গায় দাঁড়াতে হবে। আর যদি না দাঁড়ানো যায়, শুধু এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য যদি দলের পরিবর্তন হতে থাকে, তাহলে এমপি মন্ত্রী হওয়া যাবে, কিন্তু তার নাম ইতিহাসে সুন্দরভাবে লিখিত হবে না। আপনার কাছে আমি নিশ্চয়ই আবারও আসবো। আমি সৈয়দ ইমরান সালেহ প্রিন্স ভাই আপনার কাছে আসতে চাই। সেটি হচ্ছে, আপনি প্রশ্নের উত্তরে স্যারের কিছু পয়েন্ট বলেছেন, সেটি নিশ্চয়ই বলবেন। এর পাশাপাশি আমি যেটি জানতে চাই সেটি হচ্ছে যে সুলতান শুধু কি সুলতান মনসুরের কাছেই তার এলাকায় যারা তাকে ভোট দিয়েছেন তাদের প্রত্যাশা এবং চাপ রয়েছে, নাকি অন্যান্য যারা প্রার্থী আছেন তাদেরও, তারা যেরকম সুলতান মনসুরের ভাষায় যে শত প্রতিকূলতার মধ্যেও তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তো তাদেরও চাওয়া পাওয়া আছে, সেটি তিনি রাখতে চান। তো অন্যান্য এমপিদের ক্ষেত্রে, যারা নির্বাচিত হয়েছেন তাদের ক্ষেত্রে কি এটি প্রযোজ্য বলে আপনারা মনে করেন কিনা? ধন্যবাদ আজকে আমাকে এই শোতে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা এখানে আলোচক হিসেবে আছেন তাদেরকেও শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে আমাদের এই টক শোর শিরোনাম দিয়েছেন শপথ নিয়ে টানাটানি। আসলে শপথ নিয়ে টানাটানি না বলে যদি এটা আজকে বলা হতো যে ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা কিংবা গণতন্ত্র নিয়ে টানাটানি, তাহলে হয়তো এটা অ্যাপ্রোপ্রিয়েট হতো। তো যাই হোক, আপনি আমাকে প্রথমে একটি প্রশ্ন করেছেন যে সুলতান মোহাম্মদ মনসুর উনি গণফোরামের সদস্য হয়ে
ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার থেকে। আপনারা জানেন যে এই যে একাদশ যে সংসদ নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনটা যদি আমরা শুধু প্রহসন বলি তাহলে ভুল হবে। এটা একটা চরম নিষ্ঠুর প্রহসন হয়েছে এবং বাংলাদেশের মানুষের সাথে একটা মশকরা করা হয়েছে। এবং নির্বাচন বলতে যেটা বোঝায় সেইটা তো এইখানে আমরা দেখিই নেই, বরঞ্চ নির্বাচনের আগে মানে সরকার প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে যেভাবে নির্বাচনের আগে বিরোধী দলের প্রার্থী, নেতা, কর্মী, সমর্থকদেরকে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করে নির্বাচনের আগের রাত্রে ব্যালট পেপারে নৌকায় সিল দিয়ে ব্যালট বাক্স ভর্তি করে যে ভোট জালিয়াতি করেছে, এটাকে নির্বাচন বলা চলে না। আজকে শুধু আমরা না, সারা বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এবং যারা মানবাধিকার নিয়ে কাজ করে, মানুষের গণতন্ত্রের অধিকার নিয়ে কাজ করে, তারাও বলছে এই নির্বাচন হচ্ছে একটি গণতন্ত্রের মৃত্যু। গতকালকে আমি দেখছিলাম দি ইকোনমিস্ট পত্রিকা, একটি বিশ্ববিখ্যাত পত্রিকা, আপনারা জানেন যেটা বাংলাদেশের কোনো পত্রিকা না। সেই ইকোনমিস্টের একটা আর্টিকেল লেখা হয়েছে, সেটার শিরোনাম হয়েছে যে একটি গণতন্ত্রের মৃত্যু বাংলাদেশ। এবং সেখানে বলা হয়েছে বাংলাদেশে যে নির্বাচনটা হয়েছে এটা একটা স্বচ্ছ প্রতারণামূলক নির্বাচন। প্রতারণাটা যেটা করা হয়েছে সেটাও স্বচ্ছভাবেই করা হয়েছে, সকলের চোখে এটা ধরা পড়েছে। এই নির্বাচনে এটা তো নির্বাচন না, আমি আগেই বলেছি, এখানে যদি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন হতো, ভোট বিপ্লব হতো। আওয়ামী লীগ গত 10 বছরে যে দুঃশাসন সৃষ্টি করেছে, যে দুর্নীতি করেছে, যে হত্যা গুমের রাজনীতি করেছে, বিরোধী দলকে দমন করার রাজনীতি করেছে, জনগণের অধিকারকে কেড়ে নিয়েছে এবং জনগণের যে সমস্যা নিরসন করতে পারেনি, নতুন নতুন জনসমস্যা সৃষ্টি করেছে, এইখানে যদি নিরপেক্ষ নির্বাচন হতো, এটা ভোট বিপ্লব হতো এবং আওয়ামী লীগের ভরাডুবি হতো। এটা তারা আজ করতে পেরেই তারা এই ভোট ডাকাতি করেছে। এখন আমি একটু অ্যাড করি, সেটা আপনি আবার মানে এই ভোটের আগে বিভিন্ন সম্পাদকীয়তে আপনি এসেছেন, আলোচনা করেছেন, আমিও ছিলাম। সেই সব ক্ষেত্রে আপনি সহ অন্যান্য বিএনপি নেতারা যারা এসেছেন তারা বলেছেন যে মানে আন্দোলনের সময় বিভিন্ন সময় বলা হয়েছিল যে ভোটের আগে এটা হবে, তফসিল হলে এটা হবে, এটা হবে। সবশেষ আপনারা বলেছেন যে ভোটের দিন ভোট বিপ্লব হবে। আমি বলছি, আমি তো আপনি বলার আগেই আমি বলেছি, সেটাই, কিন্তু সেই ভোট বিপ্লবকে ঠেকানোর জন্য সেই নির্বাচনের প্রতীক বরাদ্দের আগের যা ঘটনা ঘটছে, প্রতীক বরাদ্দের পর থেকে আমাদের শতাধিক প্রার্থীর উপরে, হেভিওয়েট প্রার্থীদের উপরে আঘাত করা হয়েছে। আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন ওনার এলাকায় ভোট চাইতে গেলেন, ভোট প্রচারণা চালাতে গেলেন, ওনার গাড়ি ভর ভেঙে দেওয়া হয়েছে, ওনার স্ত্রীকে আপনার রামদা নিয়ে দৌড়ানো হয়েছে। আমাদের মির্জা আব্বাস ঢাকা শহরের প্রার্থী, ওনাকে কিভাবে আপনার আক্রমণ করা হয়েছে এটা আপনারাই ফুটেজে দেখিয়েছেন, ওনার স্ত্রীকে দেখানো হয়েছে। এই সব করে প্রার্থীদেরকে বলছেন মানে ভোট বিপ্লবটা কারা করতে? হ্যাঁ, জনগণ করতো, ভোটাররা করতো। সেই ভোটারদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হয়েছে যে কারণে ভোটাররা তো ভোট কেন্দ্রেই যেতে পারে নাই। আজকে এই যে বললেন সুলতান মোহাম্মদ মনসুর সাহেবের কথা, হ্যাঁ, এখানে সুলতান মোহাম্মদ মনসুর সাহেব গণফোরামের হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন এবং ধানের শীষে উনি বিজয়ী হয়েছেন। এখন এই যে ভোট ডাকাতির নির্বাচনের প্রতিবাদে বিএনপি, 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এইখানে থেকে যারা নির্বাচিত বলে ঘোষণা দেওয়া হয়েছে ঐক্যফ্রন্টে, তারা কেউই আপনার শপথ গ্রহণ করবে না। এখন সুলতান মোহাম্মদ মনসুর সাহেব, আমরা দেখেছিলাম 8টা বোধহয় দেওয়া হয়েছে ঐক্যফ্রন্টকে, তাই না? 8টা, লেট মি সে, আমাকে বলতে দেন। 8টার মধ্যে উনি একাই বলছেন যে উনি শপথ নেবেন, আর 7 জন তো বলছেন না। মোকাব্বির সাহেব বলছেন, মোকাব্বির সাহেব বলেন না, উনি গতকাল বলেছেন যে হ্যাঁ, উনি লেট মি, আমাকে বলতে দেন। উনি যে দল করেন বা ওনারা যে দল করেন, 2 জন গণফোরামের সিদ্ধান্ত আপনার তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিয়েছেন এবং গতকালকে গণফোরামের সভাপতি সাংবাদিক সম্মেলনে এটা বলেছেন। তো গণফোরামের সিদ্ধান্ত যদি ওনারা না মানেন, গণফোরামের সদস্য হয়ে বা ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত যদি না পারেন, তাহলে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে যা নেওয়ার হবে। এখানে স্পষ্টতই বলা আছে মানে গঠনতন্ত্র এবং সংবিধানে যে দল থেকে নির্বাচিত হবে সেই দলের সিদ্ধান্ত অমান্য করে যদি সেখানে আপনার করা হয়, তাহলে তার সদস্যপদ থাকবে না।
এটা তো আমাদেরও একটা ইয়েতে আছে। আমি একটু শেষ করি। আজকে এখানে যে আমার বড় ভাই প্রফেসর সাহেব যেটা বললেন যে এখানে ঐক্যফ্রন্টের ভিতরে ভাঙনের সৃষ্টি হয়েছে, আচ্ছা ঐক্যফ্রন্টের ভিতরে ভাঙনের সৃষ্টি হয় নাই, হবে না, এটা 14 দলের ভিতরেই সৃষ্টি হয়েছে। 14 দলের শরিক দলের নেতারা গতকালকে পরশুদিন যে বক্তব্য দিয়েছেন ওনারা বিব্রত, ওনাদেরকে জোর করে বিরোধী দলে আপনার আসনে বসানো হচ্ছে। ভাঙনটা কিন্তু 14 দলে এবং সরকারের মধ্যেই হবে। আপনি জানেন যে ইতিমধ্যে আমরা দেখেছি যে ভুয়া ভোটের সরকার তারা মানে জোরালোভাবে রাষ্ট্রের আইন, বিচার ও নির্বাহী বিভাগকে একটি কেন্দ্রে নিয়ে এসছে, এবং এর ফলে রাষ্ট্রের ক্ষমতার ভারসাম্যের মধ্যে যে ক্ষয় হতে হতে আজকে এমন একটা পর্যায়ে চলে গেছে, পুরো রাষ্ট্র ব্যবস্থা এখন ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ভাঙন তো তাদের হবে, ঐক্যফ্রন্টের হবে না। কি কারণে? ঐক্যফ্রন্ট জনগণের রাজনীতি করে, জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা রাজনীতি করছি। আরেকটি কথা বড় ভাই বলেছেন, তিনি বলেছেন যে সংসদের সৌন্দর্য হচ্ছে বিরোধী দল। আমি বিনয়ের সাথে ওনাকে বলতে চাই, এই বিরোধী দলকে দমন করার জন্য ওনারা গত 10 বছরে কি করেছেন একবার শুধু বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন। আজকে এই যে সংসদে বিরোধী দল নাই, ওনারা বিরোধী দল খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র নিয়ে তারা খুঁজছেন কিভাবে বিরোধী দল করা যায়। একই প্রতীকে আপনার ভোট করে বা একই জোটে ভোট করে সেখানে ওই আবার তাদেরকে বলা হচ্ছে তোমরা বিরোধী আমরা সরকারি। এটা কোন ধরনের রাজনীতি? এটা তো রাজনীতি নয়। এটাকে মানে ব্যাপারটা এরকম, আমরা আর মামুরা, আমরাই সব, এখানে আর কিছু নাই। এই যে আপনার এখানে বিরোধী দলের রাজনীতি তারা করার জন্য যাদেরকে খুঁজতেছে তারা তো তাদেরই অংশ। এটা তো বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন, এবং বাংলাদেশের মানুষ এটাকে সমর্থন করে না। আরো বলা হচ্ছে, আপনি বলেছেন, আমি একটা শেষ করি যে এখানে আরেকটি কথা বড় ভাই বলেছেন যে রাজনীতির নামে অপরাজনীতির চেষ্টা করা হয়েছে, এবং মানে এই বিষয়টা আপনি বলেছেন যে আপনি বলেছেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আগামীকালকে যে আপনার চা চক্রের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে বিএনপি আপনার নেতিবাচক রাজনীতির ধারা শুরু করেছে, উনি এটা বলেছেন। তো আমি বলতে চাই যে আওয়ামী লীগ গত 10 বছরে কোন ইতিবাচক রাজনীতির ধারা সূচনা করেছে এটা আমরা জানতে চাই। আজকে সব কথা বাদ দেন, গত 30 তারিখে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে ভোট ডাকাতির মাধ্যমে তারা যে বাংলাদেশের রাজনীতির কফিনে যে শেষ প্যারাকটি তারা ঠুকে দিয়েছে, এই কারণে বাংলাদেশের রাজনীতি তো আজকে কবরস্থ হচ্ছে। আজকে বলা হচ্ছে যে কি বলে চা চক্র, এর আগে আসবো। হ্যাঁ, সুনীল চুবরে অনেকক্ষণ বসে আছেন, ওটা শুনি। সেটা হচ্ছে যে প্রফেসর মান্নান স্যার যেটি বলেছেন যে মানে শক্তিশালী বিরোধী দল এবং সেটি হচ্ছে সংসদের সৌন্দর্য বাড়ায়, গণতন্ত্রের সৌন্দর্য বাড়ায়। এখন জাতীয় পার্টি কি কার্যকরভাবে কি একটি বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে? মানে প্রশ্নটা এই কারণেই আসছে কারণ জাতীয় পার্টি শপথ নেওয়ার দিনও তারা আশা পোষণ করেছে যে তারা সরকারের সাথে থাকবে, এবং এখনো কখনো তারা আশা পোষণ করেন যে ভবিষ্যতে যদি কখনো মানে মন্ত্রিসভা আবারও যদি কিছু মানে সংযোজন বিয়োজন হয় সেখানে হয়তো তাদেরকে ডাকা হতে পারে। এইটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে যে 14 দলের কাউকে বিরোধী দলের ভূমিকায় থাকতে বলা হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আসলে কারা আসলে আসল বিরোধী দল, জাতীয় পার্টি নাকি 14 দলের কেউ? ধন্যবাদ আপনাকে। এই আমাদের প্রাণের মাস, মহান ফেব্রুয়ারির আজকে প্রথম দিন, এই দিনে আমি ভাষা শহীদদের এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকে আমি কিছু আলোচনা করতে যাচ্ছি। এটা আমাদের প্রাণের মেলা, বইমেলা, 21-এর বইমেলা আজকে শুরু হলো, বইমেলার উদ্বোধন হলো। বইমেলায় আমারও কিছু বই আছে, সুতরাং এই বইমেলার প্রতি আমার একটা ভালোবাসা সবসময় থাকে। তো সেই দিনে আজকে এই আলোচনার সূত্রপাত করতে পারলাম অন্য বিষয় নিয়ে। এটি একটি আমার জন্য, আমি এটাকে খুব গৌরবের সাথে গৌরবান্বিত মনে করছি। বিশেষ করে 21-এর চেতনার আলোকেতেই তো আমাদের আজকের স্বাধীনতার সূত্রপাত। সেই স্বাধীনতার যে এই 21-এর যে আন্দোলন, 21শে ফেব্রুয়ারির আন্দোলন, এটি শুধু একটি সাংস্কৃতিক আন্দোলন ছিল না, এটা আমাদের স্বাধীনতার আন্দোলনের একটি বীজ মন্ত্র এখানে ছিল।
সেই বীজমন্ত্রের অন্যতম ছিল গণতন্ত্র। আজকে সেই গণতন্ত্রের ধারাবাহিকতায় যে আজকে যে রূপ আমরা দেখছি, সেটা আপনি উপলব্ধি করেন, দেশবাসী উপলব্ধি করেন, আমরা সবাই উপলব্ধি করছি। তো সেই ধারাবাহিকতায় যে পর্যায়ে আসছে, এখন আপনার আমি প্রশ্নের উত্তরে আসি যে আমরা বিরোধী দল হিসেবে আমরা কতটুকু কী করব। এখন 14 দলে যারা আছেন, 14 দলের থেকে যারা নির্বাচন করছেন, তারা সবাই আজকে যারা সরকারে আছেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং জাতীয় পার্টি নির্বাচন করেছে। আমাদের দলীয় আমিও নির্বাচন করেছি, যদিও সে নির্বাচন মানে কি বলবো, অন্ততপক্ষে আমার যে নির্বাচনী এলাকা যেখান থেকে আমি ভোট করেছি, সেখানে নির্বাচন বলতে কি সেটা দেশের মানুষ বোঝে নেই। নির্বাচন হয়নি, নির্বাচন বলতে যা বোঝায় তার কিছুই হয়নি। যা ঘটেছে তার কিছু খণ্ডচিত্র প্রিন্স ভাই বলেছেন। আর আমার এখন সেখানেও আমি যখন নির্বাচন করেছি, আমি কিন্তু লাঙ্গল প্রতীক নিয়েই নির্বাচন করেছি। এবং আজকে আমাদের যে দল, আজকে প্রধান বিরোধী দল হিসেবে নির্বাচনে যেটা বলছেন, সেটা কি আপনি আপনার দলকে জানিয়েছেন? আমরা তো জাতীয় পার্টির কিন্তু এই ধরনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য আমি আমার বক্তব্য নির্বাচনের দিনেই দিয়ে রেখেছি, এবং সেটা জানিয়েও রেখেছি। আমার সেই স্টেটমেন্ট আপনাদের মিডিয়ায় আসছে। তো সেটা যদি অগ্রাহ্য হতো, তাহলে দল নিশ্চয়ই আমাকে সেটা বলতো। যেহেতু আমি এবং সেটা যে বক্তব্যটা দিয়েছি, সেটা আমি উপর লেভেলে আমার উপরে জানিয়েই আমি সে বক্তব্যটা দিয়েছি। তো সুতরাং সেটা নিয়ে তো আর প্রশ্ন উঠতে পারে না। তো আমি যেটা আপনি যে প্রশ্ন করছেন, সেই প্রশ্নের উত্তরে বলছি যে আমাদের যে 22 জন সংসদ সদস্য আছেন, তারা কিন্তু সবাই লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করেই আজকে সংসদের প্রধান বিরোধী দলে আসছেন। সুতরাং আমরা বিরোধী দল হিসেবে থাকবো। হ্যাঁ, যেহেতু আমরা একটা জোটে ছিলাম, জোটে থাকা অবস্থায় আমরা জোটগতভাবে নির্বাচন করেছি, সেই জন্য স্বাভাবিকভাবে একটা ছিল যে আমরা কেউ আশা করছেন যে সরকারি দলে থাকলে হয়তো ভালো হবে, বা সরকারে থাকলে হয়তো ভালো হবে, কিন্তু ফাইনাল ডিসিশন হয়েছে আমরা প্রধান বিরোধী দলে থাকব, এবং সেইভাবেই আছি। এবং এটা জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছে, উপনেতা নির্বাচিত হয়েছে। অবশ্যই এখন কার্যকর বিরোধী দলের ভূমিকাকে আপনি কি হিসাবে সংজ্ঞা দিবেন? আপনার জায়গা থেকে যদি বলি যে আপনি বলছেন যে আপনার নির্বাচনী এলাকায় আপনার প্রতি অবিচার হয়েছে, বা সেখানে অনেক অনিয়ম হয়েছে, এবং সেটা আপনি ব্যক্তিগতভাবে সেই তথ্যটা জানিয়েছেন গণমাধ্যমকে। আপনার দল সেটাকে ওইভাবে বলে নাই। সেটা কি এই কারণেই যে তারা মহাজোটে ছিল এবং তাদের সরকারের সাথে এক ধরনের বন্ধুত্ব আছে, তাহলে এবং সেটা হচ্ছে এক ধরনের সুসম্পর্ক রাখতে হবে, রাখার কারণেই তারা এই তথ্যটা যদি না বলতে পারে, তাহলে তারা কিভাবে, যদি প্রশ্ন ওঠে যে কিভাবে, তাহলে তারা এর চেয়ে আরো বড় যদি প্রশ্ন আমি বুঝেছি। আমাদের দলের আরো অনেকেই কিন্তু এই প্রতিবাদ জানিয়েছে। এখন আমরা 170-75 জন আমরা আলাদাভাবে নির্বাচন করেছি, আলাদাভাবেই নির্বাচন করেছি। জোটগতভাবে 25 জন নির্বাচন করেছেন, বাকিরা সব আমরা ওপেনলি নির্বাচন করেছি। সে ওপেনলি, তার মধ্যে তো কেউ জিতেছেনও, একেবারে যে কেউ জেতেন নাই তা না। বরিশালের একজন প্রার্থী, তিনি বিপুলভাবে নির্বাচিত হয়েছেন। এখন আমি যেটা বলছি যে কার্যকর বিরোধী দল, আপনার প্রশ্নের উত্তর তো দিতে পারি না, সেই জন্য বলছি। তা নাহলে বলে প্রশ্ন অ্যাভয়েড করে গেছেন যে কার্যকর ভূমিকা। এখন কার্যকর ভূমিকা, বিরোধী দলের ভূমিকার সংজ্ঞা কি, এটা আমার বোঝার বিষয় আছে। বিরোধী দল আমরা গতবারেও, এর আগের টার্মে আমরা বিরোধী দল গতভাবে ছিলাম, এবং সেখানে আমরা হয়তো আওয়ামী লীগ বিরোধী দল থাকা অবস্থায় যে ভূমিকা পালন করেছে, বিএনপি বিরোধী দলে থাকা অবস্থায় যে ভূমিকা পালন করেছে, সেই রকম ভূমিকা হয়তো আমরা পালন করি। নিয়মতান্ত্রিক বিরোধী দল হিসেবে আমরা ছিলাম, আছি, এবং এবারও সেইভাবেই থাকবো। জি, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি,
প্রশ্ন করে আমরা শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মোহাম্মদ আনোয়ার কবির, জি ময়মনসিংহ থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্নটা হলো প্রিন্স ভাইয়ের কাছে জি যে ঐক্যফ্রন্ট এবারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে এবং সেই নির্বাচনের আন্দোলনের একটা প্রক্রিয়া হিসাবে এটা অংশগ্রহণ করছে। আমার প্রশ্ন হলো যে এই নির্বাচনে গণফোরাম থেকে 2 জন এবং বিএনপি থেকে 6 জন, মোট 8 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। জনগণে কি অপরাধ করছে? জনগণ তাদেরকে ভোট দেওয়া নির্বাচিত করছে, তারা সংসদে যাবে না। এখন যদি তারা মামলা করে বা হাইকোর্টে রিট করে যে আপনারা কেন যাবেন না, আমরা তো নির্বাচিত করছি, আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছি আমাদের কথা বলার জন্য, আমাদের জনগণের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য, আপনারা কেন যাবেন না? জি, প্রশ্নটা স্পষ্ট। জি, ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি করার জন্য। তো দেখুন, জনগণ তো, আমরা তো জনগণকে নিয়েই রাজনীতি করছি। এই যে কিছুক্ষণ আগে আমাদের অ্যাঙ্কর সাহেব, উপস্থাপক সাহেব একটা কথা বলেছেন যে এই যে সুলতান মোহাম্মদ মনসুর সাহেব, ওনার এলাকার মানুষই কি শুধু বলছে যে হ্যাঁ আপনাকে ভোট দিয়েছে, আপনি সংসদে যান না, অন্যরাও বলছে। আমাদের দলে তো 6 জন সদস্য দেওয়া হয়েছে, সংসদ সদস্য দেওয়া হয়েছে মানে সরকারের পক্ষ থেকে। তো সেখানকার মানুষ তো আমরা বলতে শুনছি না, বরঞ্চ জনগণ আজকে বলছে যে এই সংসদ হচ্ছে একটা পাতানো সংসদ, এটা অনৈতিক সংসদ, এই সংসদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মনে হয় আপনার উত্তরটা জনগণের চাপে আছি আমরা, যাতে আমরা সংসদে না যাই বা শপথ না নেই। তো সেখানে উনি যেটা বলেছেন, এই যে মানে হাইকোর্টে রিট করবে, হ্যাঁ শুনেন, জনগণের কথা বলার সুযোগ তো এখানে নাই। জনগণের ভোটের অধিকারই তো এবার ছিনিয়ে নেওয়া হয়েছে যে তারা আসলে ভোটে নির্বাচিত হয়ে আসেন নাই। শুনেন, ভোটে যদি নির্বাচিত হয়ে আসতেন, তাহলে জনগণের ভোটে যদি নির্বাচিত হয়ে আসতেন, তা আরো ব্যাপক ভোটের ব্যবধানে তারা জিত। শুধু তারা নয়, আমরা 200-র উপরে সিটে আমরা জিতে আসতে পারতাম যদি জনগণের ভোটের অধিকার থাকতো। সেখানে 8টা সিট ঐক্যফ্রন্ট পেত না, 200-র উপরে থাকতো। প্রফেসর আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই বিরোধী দল প্রসঙ্গেই। সেটি হচ্ছে যে আপনি একটা জায়গায় আপনাকে করতে চাই যে সৈয়দ ইমরান সালেহ প্রিন্স একটি কথা বলেছেন, সেটি হচ্ছে যে আপনি বিরোধী দলকে সৌন্দর্য বলছেন, আবার উনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে বিরোধী দলের উপরে নানা ধরনের সরকার পদক্ষেপ নিয়েছে, সেই কারণে উনি বলছেন যে আপনার বক্তব্য বিরোধী দল প্রশ্নে কিছুটা স্ববিরোধিতামূলক কিনা, সেটা উনি প্রশ্ন তুলেছেন। সেটার একটু উত্তর জানতে চাইব। আরেকটা বিষয় যেটি জানতে চাই সেটি হচ্ছে যে এই সংসদ নির্বাচনে আওয়ামী লীগ হচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। আমরা জানি যে সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী ফ্লোর ক্রসিং করা যায় না। কারণ আওয়ামী লীগ, আপনি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, অনেকদিন সংসদে মানে আইন প্রণেতা হিসেবে ছিলেন। আপনার কি মনে হয় কিনা যে আওয়ামী লীগ এখন চাইলে এই 70 অনুচ্ছেদ তুলে দিয়ে, তারা যেহেতু প্রাণবন্ত সংসদ চাচ্ছে, সেটা তারা তৈরি করতে পারে? 70 অনুচ্ছেদ তোলার ব্যাপারটা তো পরে, কিন্তু প্রশ্ন উঠেছে যে সুলতান সাহেব উনি বলেছেন যে পারেন না। উনি একটি দলের প্রতীক নিয়ে, যেহেতু উনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সুলতান মনসুর এটা পারেন না, এটা উনি বলেছেন। কিন্তু 70 অনুচ্ছেদে বলা হচ্ছে যে যদি উনি সংসদ সদস্য হিসাবে সংসদীয় দলের বিরুদ্ধে কোনো ভোট দেন, তাহলে ওনার সংসদ সদস্য পদ থাকবে না। কিন্তু ওখানে তো বিএনপির কোনো সংসদীয় দলই থাকছে না। আপনার থাকতে হবে তো। ওনাদের 8 জন যদি ওখানে গিয়ে নির্বাচন করেন, তাহলে তো একটা গ্রুপ হবে। সেই গ্রুপের সিদ্ধান্তটা ইনাদের সাথে মিলিয়ে যদি বসেন, তাহলে পরে এখানে স্পিকারের কাছে রুলিং চাওয়া যেতে পারে। কিন্তু ওনার তো সংসদে যাচ্ছেনই না। সংসদে না গেলে তাহলে আপনার তো পক্ষে ভোট দেওয়া, বিপক্ষে ভোট দেওয়ার কোনো স্কোপ নাই। এটা মানে শুধু আমাদের কথার কথা, বলছেন যে আইনগতভাবে কোনো বাধা নেই, আমি এটা বলতে চাচ্ছি। আর উনি বলছেন যে মানে দলীয়ভাবে তো ওনার সিদ্ধান্ত নিতে পারেন যে উনি কি ওনাকে দলে রাখবেন, সেটা দল ওনাকে বাদ দিলে, দল যদি ওনাকে বাদ দেয়, তাতে ওনার সংসদ পদ বাদ যাচ্ছে না। জি, দল যদি বাদ দেয় তাহলে কারণ সংসদের সংসদের শপথ নেওয়ার পরে যদি সংসদের দলের বিরুদ্ধে কিছু করেন, তাহলে তার পদ যাবে।
কিন্তু এখন তো বাদ দিলে তো কোনো তার তো বাদ রাখা বা না রাখার তার তো কোনো ব্যাপার নাই, এটা আপনারা আইনের মধ্যে দিয়ে আপনারা আসতে পারবেন। আর আওয়ামী লীগ যেহেতু বলছে আর যে আমি তারা- একটু শেষ করি, প্রিন্স সাহেব ধান ভানতে শিবের গীত গিয়েছেন। উনি সবসময়ের জন্য জনগণের কথা বলছেন। 80% লোক ভোটে অংশগ্রহণ করলো, আর উনারা হয়ে গেলেন জনগণের নেতা, আর আমরা হয়ে গেলাম জনগণের কেউ না। এটা ওনার সুখ স্বপ্নের জন্য ভালো, উনি এটা নিয়ে আনন্দিত হতে পারেন, কিন্তু জনগণ ওনাদের সঙ্গে ছিল না। আপনার এত কিছু হলো, 300 সিটে ওনারা নির্বাচন করলেন, একটি জায়গায় কোনো জায়গায় কি একটা প্রতিবাদ মিছিল ওনারা করতে পেরেছেন নির্বাচনের পরে? 10 জন লোক দিয়ে, 3 জন লোক দিয়ে পারেননি। অতএব সমস্ত লোক, 17 কোটি লোক ওনাদের পিছনে রয়ে গেছে। এবং আমি ময়মনসিংহ থেকে যে ভাই প্রশ্ন করেছিলেন তাকে আমি অভিনন্দন জানাই, তিনি যথার্থ প্রশ্ন করেছিলেন। কারণ আপনি ভোট নেবেন সংসদে যাবেন বলে, আপনি সেই ভোট নিয়ে দল কি বলল তাই নিয়ে যদি আপনি সংসদে না যান, তাহলে পর ওই মানুষের যে বঞ্চিত করা হলো তাদের ভোটের যে অধিকার, যে আমানতটা আপনি গ্রহণ করলেন, সেই আমানতটা আপনি প্রয়োগ করলেন না। সেজন্য আমি জানি না কোর্টে কি হবে, তবে মামলা তো হতেই পারে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাই বলেছেন যে উনি জানেন না যে বিরোধী দলের ভূমিকা কিভাবে হতে পারে। শুধু সিম্পল একটা, উনি জানেন কিন্তু বলেছেন কথাটা আলোচনা করার জন্য। আমাদের যে ওয়েস্টমিনিস্টার যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, ওনার একটা ছায়া সরকার গঠন করবেন। আমাদের যতগুলো মন্ত্রণালয় আছে ওনাদের ততগুলো মন্ত্রণালয় নিয়ে ছায়া সরকার গঠন করবে। আমরা যদি বলি যমুনা সেতু ভালো হচ্ছে, ওনারা যদি মনে করেন যে যমুনা সেতু ভালো হচ্ছে না, তাহলে কেন ভালো হচ্ছে না সেই কথা ওনাদেরকে বলতে হবে। শুধু ভালো হচ্ছে না বললে হবে না, কেন হচ্ছে না রিজন দিয়ে বলতে হবে। এইটাই হচ্ছে আপনার অপোজিশনের কাজ। অপোজিশন শুধু বই ছিঁড়ে ফেলা, স্পিকারকে অপমান করা, সংসদ থেকে বেরিয়ে যাওয়া, এটা কিন্তু অপোজিশনের কাজ না। কনস্ট্রাকটিভ যে কাজ অপোজিশনের, যেখানে সরকার ফেল করছে সেখানে অপোজিশন সেই ফেলটাকে পূরণ করছে, এটাই হচ্ছে এদের এই আপনার অপোজিশন কাজ। আমার মনে হয় যে উনি হয়তো, তারপরে উনি একটি কথা বলেছেন, এই কথাটা আমার এমনি উত্তর দিতে হয় যে ওনার যে স্টেটমেন্ট, আমি মিথ্যা বলছি না যে ওনার ওখানে ভোট হয়নি, তাহলে পরে ওনাদের যে 22 জন এমপি পাশ করলেন তারাও তো একই রকমভাবে এসছেন, আওয়ামী লীগের অন্য প্রার্থীরা যেভাবে এসছেন তাই এসছেন, তাহলে ওনারা অন্যায় করেছেন। আমরা যদি অন্যায় করে থাকি, উনি যদি ন্যায় করে থাকেন, তাহলে পরে ওনাদের 22 জন তো অন্যায় করেছেন, ইনক্লুডিং এরশাদ সাহেব, নাকি? কারণ আপনার একই জিনিস তো হতে হবে। মানে উনি বলছেন যে ভোটে অন্যায় হয়েছে, তাহলে পরে ওনাদের ভোটে ওনারা পাশ করেছেন, ওনাদের অন্যায় হয়েছে, এরশাদ সাহেব সহ, ওনাদের নেতা সহ। এটা এই বিবেচনা ওনারা করবেন, ওনাদের দলে করবেন। কিন্তু যেহেতু আমরা এখানে আলোচনায় বসেছি, মানুষকে আমাদের সত্যকে তুলে ধরা, সত্যকে জানানোর দরকার। দর্শক অপেক্ষা করছেন আপনি যে 70 অনুচ্ছেদ আওয়ামী লীগ তুলে দিয়ে সংসদকে নিজেরাই প্রাণবন্ত করতে পারে কিনা, সেটা যদি সংক্ষেপে একটু বলেন, তারপরে দর্শকের কাছে যাবো। এইটা তো হলে সিদ্ধান্তের ব্যাপার। সংসদ তো কেবল রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হয়েছে, এখানে সংসদের এখনো পূর্ণাঙ্গ সংসদ তৈরি হয়নি। এই মুহূর্তে কি করি বলবেন সংসদের ক্যারেক্টার কিরকম হবে, সংসদটা কেমন ভাবে চলছে? আপনি বিজ্ঞ পার্লামেন্টারিয়ান হিসেবে আপনার মতামত জানতে চাচ্ছি আর কি, আমি দলীয় সিদ্ধান্ত জানতে চাচ্ছি। আমার মতামত বলার মতো এখনো সময় আসেনি, এখনো অপেক্ষা করতে হবে। কারণ 70 অনুচ্ছেদ তো উঠিয়ে দেওয়া যায় না, 70 অনুচ্ছেদ থাকবে। ভারতবর্ষে যেরকম আছে 70 অনুচ্ছেদকে রিভাইজ সংশোধন করতে হবে। সংশোধন না করলে পার্লামেন্ট চলবে না। আবু হোসেন সরকারের মতো, পাকিস্তান আমলের মতো 3 ঘন্টার জন্য 3 দিনের মতো সংসদ হবে, সেটা হবে না। আপনি বলতে পারেন যে বিল পাশের সময় আর যেখানে সরকারের পতন ঘটবে, এই দুটো জায়গা বাদ দিয়ে সংসদ সদস্যরা সব জায়গায় তাদের ইচ্ছা মতো তাদের ভোট প্রয়োগ করতে পারে। এইটা হচ্ছে রীতি সব জায়গাকার, এটা হচ্ছে সংসদীয় গণতন্ত্রের রীতি। এখন এইটা অ্যাব্রাপ্টলি আপনি সংসদের শুরুই হলো না, আমি এখন একটা মন্তব্য করে যাব, এই মন্তব্য তো করা বোধহয় আমার সমীচীন হবে না। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম আওয়াল, আমি পাবনা থেকে বলছি। জি জি, আমি প্রিন্স ভাইকে প্রশ্ন করতেছি, ওনারা যে বলতেছে যে ভোট হয় নাই, ভোট ডাকাতি হয়েছে, ভোট চুরি হয়েছে, এটা কি জনগণের সাথে আলাপ করে জনগণের সাথে মত মিলাই বলতেছে, না ওনারা মন গড়া কথা বলতেছে? জনগণ তো আর ওই 2001 সালের ওই নির্বাচনও চায় না,
খুন খারাপি ডাহাতি রাহাজানি চায় না, যার ফলে জনগণ তো এই অবস্থাকেই মাইনে নিয়ে সুস্থ স্বাভাবিক আছে এবং দেশ পরিচালনায় সহযোগিতা করতেছে সরকারের, সেটা হলো রাজপথে হাউকাউ করতেছে না, আসলে তাদের কোনো সমস্যা নাই। ওনারা যে কথাগুলি বলে এটা কি ওনারা ওই এয়ার কন্ডিশনের নিচে বসে নিয়ন আলোর নিচে বসে মন গড়া কথা বলে না জনগণের সাথে? জি, আপনার প্রশ্ন বোধহয় ধন্যবাদ। আপনি একজন কট্টর আওয়ামী লীগ সমর্থকের মতোই কথাটা বলেছেন। আমি জানি না আপনি কোন দল সমর্থন করেন। আমরা বা আমি জনগণ যা দেখেছে বা বলেছে তার প্রতিফলনই ঘটিয়েছি আমার বক্তব্যে। আমি নিজে ভোটের দিন আমার এলাকায় ছিলাম, ভোটের 7 দিন আগে থেকে এলাকায় ছিলাম, সেখানে দেখেছি কি নির্মম নির্যাতন নিপীড়ন হয়েছে মানুষের উপরে। এবং ভোটের আগের রাতে আপনার ভোট কেন্দ্রগুলিতে যে ভোট প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে ব্যালট বাক্স কেটে নৌকায় সিল দিয়ে ব্যালট বাক্স ভরা হয়েছে, এটা জনগণ নিজের চোখে দেখেছে, নিজের মানে জনগণের চোখের সামনে এটা প্রমাণিত হয়েছে। তো জনগণ তো আজকে জনগণের মধ্যে একটা কবরের নীরবতা নেমে এসেছে। আমি গত 4-5 দিন যাবৎ বিভিন্ন এলাকায় জেলায় জেলায় সফর করে এসেছি, হাটে ঘাটে মাঠে বসেছি, মানুষের সাথে কথা বলেছি, নির্বাচন নিয়ে আলোচনা করেছি। তারা কেউই তো বলে নাই যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, এবং তারা প্রত্যেকেই বলেছে ভোট ডাকাতি হয়েছে। জনগণ যা বলছে সেটাই আমরা বলেছি। আর আওয়ামী লীগ আজকে যেটা বলছে, আজকে এই কথা বলে আওয়ামী লীগ আসলে জনগণের মন থেকে চিরদিনের মতো আপনি সরে যাচ্ছে। কারণ এই আওয়ামী লীগ এই ভোট ডাকাতির মাধ্যমে তারা জনগণের ভাগ্যের বা দেশের যে গৌরবোজ্জ্বল একটি অধ্যায় ছিল, সেই অধ্যায়ের উপরে যে একটা কালিমা লেপন করেছে, এই কালিমা কোনোদিন উঠাতে পারবে না। আর আমাকে বড় ভাই যেটা বলেছেন যে আমার বিভিন্ন প্রশ্ন নিয়ে বলেছেন যে মানে 80% জনগণ এই ভোটে অংশ নিয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 80% জনগণ তো নয়, 10% বা 15% আপনার জনগণ এই ভোটে অংশগ্রহণ করেছে কিনা তা সন্দেহ। আমি নিজে দেখেছি, আমার কেন্দ্রে আমি নিজে উপস্থিত ছিলাম। তো সেখানে তো আমি এটা বলছি না, বরঞ্চ 80% জনগণ এই ভোটে অংশগ্রহণ করেছে, এই কথা বলা মানে সত্যের একটা চরম অপলাপ, এছাড়া আর কিছুই নয়। আর যেটা বলেছেন যে একজন সংসদ সদস্য, হ্যাঁ, সুলতান মোহাম্মদ মনসুর সাহেব বলতেই পারেন যে উনি শপথ নেবেন, কিন্তু আমরা আমাদের দলের যে গঠনতন্ত্র সেটা, বা আমি যতদূর জানি যে আমাদের মানে দলের সিদ্ধান্ত বা সংসদীয় দলের সিদ্ধান্ত বা দলের সিদ্ধান্ত অমান্য করে কোনো সংসদ সদস্য যদি আপনার ফ্লোর মানে আমাদের দলের সিদ্ধান্তের বাইরে যে আপনার সংসদীয় কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে, সেটা ফ্লোর ক্রসের মতো অবস্থায় চলে যাবে। এবং সেই কারণে আমার মনে আছে, আমার সঠিক পুরো জিনিসটা মনে নাই, যে 96 সালের পরে আমাদের একজন সংসদ সদস্য, তিনি বোধহয় এরকম একটা কি কাজ করেছিলেন, সেই জন্য তার সংসদ সদস্য পদ চলে গিয়েছিল, বা এরকম একটা কিছু ব্যাপার আছে বলে আমার মনে হচ্ছে। আমি একটু সেটা হচ্ছে মান্নান স্যার এই প্রসঙ্গটাও এনেছেন, যেটা হচ্ছে যে উনি যদি বলছেন যে দেশের 80% লোকে যদি জাতীয় ঐক্যফ্রন্ট বা বিএনপির সাথে থাকে, তাহলে বিএনপি কেন তাদেরকে নিয়ে একটি সেই ধরনের যে ভোট বিপ্লব বলেন বা গণ অভ্যুত্থান বলেন, যেটা আপনারা সবসময় বলেছেন যে করবেন, সেটা আপনারা করতে পারছেন না? আমি এর সাথে একটু যোগ করি, সেটা হচ্ছে যে 15ই ফেব্রুয়ারির নির্বাচন আপনারা করেছিলেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ কিন্তু আন্দোলন করেছে এবং সেটা তারা একটা জায়গায় নিয়েছে। এরপরে 5ই জানুয়ারি নির্বাচন গিয়েছে, হ্যাঁ অবশ্যই 30শে ডিসেম্বর নির্বাচন গিয়েছে। এখন পর্যন্ত সবশেষ আপনারা নির্বাচনের পরে যে প্রথম রাজনৈতিক একটি কর্মসূচি পালন করলেন, সেটি হচ্ছে যে প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করলেন। অবশ্যই এর পাশাপাশি রিজভী সাহেব প্রতিদিন দৈনিক ব্রিফিং করেন। 6 তারিখে আমাদের কালো ব্যাজ ধারণের কর্মসূচি আছে। জি, সেটাই নিয়মতান্ত্রিক আন্দোলন। এত বড় অনিয়ম, এত ক্ষোভের পরেও আপনারা কেন একটা আমরা আন্দোলন সময় দিয়েছি করতে পারছেন না? আচ্ছা, আপনি দেখেন, আমি বলি, আপনার আমাকে সময় দিতে হবে। আপনি কিন্তু অনেক বড় প্রশ্ন করেছেন, উত্তরটাও কিন্তু বড় হবে। সময় দিতে হবে না, তাহলে আপনি বড় প্রশ্ন করবেন, উত্তরটা ছোট যাবেন, তাহলে তো হবে না। আপনি একজন বিজ্ঞ লোক, আপনি বলেছেন, আপনি শুনেন, এই যে আমরা কেন ভোট বিপ্লব হলো না আমাদের পক্ষে, এটাই তো বলা হয়েছে। আমি আগের প্রশ্নে যাচ্ছি না। এই নির্বাচনকে মানে আওয়ামী লীগ তার নিজেদের মতো করে করার জন্য, এবং দীর্ঘদিন থেকে এটা নিয়ে তারা পরিকল্পনা করছে। আমি আগের কথা যাচ্ছি না। বেগম খালেদা জিয়াকে একটা পরিকল্পিত মামলায় সাজানো রায় দিয়ে জেলে পাঠানো কিন্তু এই নির্বাচনকে আপনার নিয়ন্ত্রিত নির্বাচন করার একটা উদ্যোগের অংশ বলেই আমরা মনে করি। ওগুলিও আমি যাচ্ছি না, কিন্তু এই নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা করা হলো, তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত
বিএনপির আমাদের প্রায় 7,500 মামলা দায়ের করা হয়েছে সারা দেশে, এবং এই মামলার আসামির সংখ্যা হচ্ছে প্রায় 3.5 লাখের উপরে। গায়েবী মামলা, কোথাও যদি একটা ঠুস করে শব্দ হতো আপনারা মিডিয়াতে দেখাতেন না? কোথাও কি এরকম হয়েছে? আপনারা দেখেছেন গত 5-7 দিন যাবত বাংলাদেশের লিডিং পত্রিকাগুলিতে আপনার ছবি সহ রিপোর্ট হচ্ছে কিভাবে আপনার হাইকোর্টে আপনার ল্যাংড়া, লুলা, প্রতিবন্ধী, আপনার বোবা, সাধারণ কৃষকরা আপনার জন্য আগাম জামিনের জন্য আসছে। কেন আগাম জামিনের জন্য আসছে? এই আওয়ামী লীগ তাদেরকে ভয় পায় বলেই তারা নির্বাচনের আগে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে এলাকা ছাড়া করা হয়েছে। বিশেষ করে গত 22শে ডিসেম্বরের পর থেকে সারা বাংলাদেশে আমাদের যে হাজার হাজার নেতা কর্মী সমর্থকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে একটাই মাত্র উদ্দেশ্যে, এরা যেন নির্বাচনের আগে জামিন না পায় এবং নির্বাচনের আগে যেন এলাকায় না থাকতে পারে। এইসব করে একটা ভীতির সঞ্চার করা হয়েছে সারা দেশে। এইসব কারণে সারা দেশের মানুষটা আজকে সেই সময় ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিল। পুলিশ আপনার বাড়িতে গিয়ে শুধু বিএনপির নেতাকর্মীদের বাড়িতে যায় নাই, জাতীয় পার্টিরও অনেক নেতাকর্মীদের বাড়িতে গিয়েছিল এবং আওয়ামী লীগেরও অনেক তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে গিয়েছিল। তাদের ভয় ওই আওয়ামী লীগের কর্মীরা হয়তো হাইব্রিড আওয়ামী লীগকে ভোট দিবে না। সেই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকেও এই বিএনপির মিথ্যা মামলার সাথে কিছু জড়িত করে দেওয়া হয়েছিল। এরকম যে একটা ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেখানে সাধারণ মানুষ তো দূরের কথা, আপনার বিএনপির সাধারণ কর্মীরাও এলাকায় থাকতে পারে নাই। ভোট বিপ্লবটা হবে কিভাবে? আর 15ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন, 15ই ফেব্রুয়ারি নির্বাচনের সে প্রেক্ষাপটে এমন কোন মিথ্যা মামলা, এমন আপনার গায়েবী মামলা হয়েছে আপনি দেখান, একটা দেখান গায়েবী মামলা সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের প্রেক্ষাপটে। তখন পুলিশ এই আওয়ামী লীগের কর্মীদের বাড়িতে গিয়ে তাদেরকে মানে গায়েবী মামলায় গ্রেপ্তার করে নিয়ে এসছে, তাদের বাপ মাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে, প্রতিবন্ধী কোনো মানুষকে গ্রেপ্তার করে নিয়ে এসছে, মামলা দিয়েছে। একটা উদাহরণ দেখান। জি প্রিন্স ভাই, তো সেখানে আপনারা এই একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা মিলালে চলবে না। এখানে আমি একটু বলছি আজকে আমি শেষ করি, এটাই তো শেষ আমার নাকি? হ্যাঁ, আমি শেষ করি, আমি এক লাইনে শেষ করি। আজকে যে এইসব কথা বলে আসলে এই 30শে ডিসেম্বরে যে ভোট ডাকাতি হয়েছে, যে জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে এবং যে পার্লামেন্টে মানে আসলে জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটবে না, আওয়ামী লীগের এবং তাদের জোটের নেতাকর্মীদের হয়তো ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, সেই পার্লামেন্ট বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব করে না এবং প্রতিনিধিত্ব করে না বলেই আজকে মানুষ কিন্তু ফুঁসে উঠছে। আপনি বলেছেন আন্দোলনের কথা, এই যে আমাদের নেতা কর্মীরা গত 1 মাসেও বাড়িতে যেতে পারে নাই, এখনো যান হাইকোর্টে, প্রত্যেক দিন দেখবেন হাজার হাজার 5, 7, 10 হাজার নেতা কর্মীদের পদভারে জর্জরিত হাইকোর্টের বারান্দা, সেখানে তারা জামিনের জন্য আসছে। তো সেখানে কিভাবে আমরা আন্দোলন করব? আন্দোলন হবে আওয়ামী লীগের বিরুদ্ধে, তাদের এই ভোট ডাকাতির বিরুদ্ধে অবশ্যই আন্দোলন হবে, সেটা সময়ের সাপেক্ষ ব্যাপার, আপনারা সেটা দেখতে পাবেন ইনশাআল্লাহ। জি সুনীল দা, আপনার কাছে আসছে, সেটি হচ্ছে যে মান্নান স্যার একটি প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে যে মানে জাতীয় পার্টির, আমিও সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, দেখুন কিছু কঠিন সত্য আছে যেগুলো বলা কঠিন, হয়তো অনেকে বলতে পারেন না, তবে সেটা না বলতে পারলে অন্তত অসত্যটা বলা ঠিক না। আমি অগ্রজ রাজনীতিবিদ, বড় ভাই মনে করি এবং পণ্ডিত ব্যক্তি উনি, আমি অনেক আগে থেকে ওনার ভক্ত, যখন আমি রিপোর্টার ছিলাম তখন থেকেই। তো আমি কিন্তু মান্নান ভাই, আমি কিন্তু বলেছিলাম আমার নির্বাচনী এলাকার কথা যদি বলি তো মানে মহাকাব্য হয়ে যাবে। আমি সব বলতে চাই না, বুকে জ্বালা থাকলেও মুখে তালা দিয়েও কিছুটা রাখতে হচ্ছে, মানে বুকে জ্বালা থাকলেও মুখে কিছু তালা দিয়ে রাখতে হচ্ছে। তবে আমার কাছে আমারও একটা প্রশ্ন অবশ্য বড় ভাইয়ের কাছে, যে নির্বাচন, এটাকে যদি আপনারা সুষ্ঠু, সুন্দর, অবাধ এবং নির্বাচন বলেন, তাহলে আগামীতে যে নির্বাচনগুলো হবে, আগামীতে যে নির্বাচনকে হবে ঠিক একই পন্থায় হবে কিনা, এই পন্থাই আপনারা অবলম্বন করবেন কিনা, সেটা আমার একটা জানার বিষয় এইটা। তারপরে বিরোধী দলের বিষয়টা যেটা বলছেন স্যার, যেটা বললেন, আমি বলছি, আমি ঠিক ওইটা মিন করতে চেয়েছি যে আমরা কোনো ধ্বংসাত্মক, তারপর আক্রমণাত্মক এইভাবে এই বিরোধী দলের কথা
আমরা বলছি না। আমরা নিয়মতান্ত্রিকভাবে এবং গণতান্ত্রিকভাবে একটি বিরোধী দলের যে ভূমিকা পালন করতে হয় ঠিক সেইটাই করব। সেখানে এই মানে মাইক ভাঙা, চেয়ার ইয়ে করা, উল্টে ফেলা, এই জাতীয় ক্যামেরা ভাঙা, এই জাতীয় আমরা করি নাই, করব না। হ্যাঁ, এটা আমরা করব না। এবং উনিও বলছেন যে গৃহপালিত বিরোধী দল নাকি এটা গৃহপালিত বিরোধী দল। এখন আপনারা যদি এইটাকে বলেন, এইটাকে যদি গৃহপালিত ইয়েটা বলেন, আপনাদের সাথে তো আমাদের তুলনা হবে না। আপনারা যেভাবে যে রাজনীতি করছেন আমরা তো সেই রাজনীতি করি না। এখন আপনাদেরটা যেটা চান, যেটা করেন, সেটাও করি না। আবার ওনারা যেটা করেন সেটাও আমরা সেটা করি না। সেটাও এটা করতে চাই না। আমি স্যারের কাছে দিচ্ছি। স্যার, আমি সরি, আপনাকে বেশি সময় দিতে যাচ্ছি না। আমি বেশি সময় নেব না। আমি প্রিন্স ভাইকে শুধু বলবো যে ওনারা আত্মস্থ হন, আপনারা নিজের ব্যর্থতার কথা আপনারা নিজেরা আবিষ্কার করার চেষ্টা করুন। আপনাদের ব্যর্থতা না থাকলে যুগ যুগ ধরে আপনাদের এই কাজ করতে হবে। মুসলিম লীগ হতে আপনাদের আর বেশি সময় বাকি নেই। মুসলিম লীগ হতে বাকি নেই। আমি আপনাকে একটু বলে যাই প্রধানমন্ত্রী ওনারা যদি জিততেন, প্রধানমন্ত্রী কে হতো সে কথা কোথাও নাই। মানুষ যে ভোট দেবে একজন লোককে, আমরা তো শেখ হাসিনাকে দাঁড় করে রেখেছি। যদি আমরা জিতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, ওনাদের বলার কোনো ক্ষমতা ছিল না। আপনারা বলতে পারেননি, শেষ করতে দেন। আপনাদের চেয়ারপারসনের ঘর ভেঙেছেন আপনারা ঘুষ নিয়েছে বলে। আব্বাস কে ফখরুল ঘুষ নিয়েছেন আপনারা একটা সিটে। ভাই আপনারাই মিছিল করেছেন, শেখ আছে। তারপরে হচ্ছে কি যে একাধিক প্রার্থী দিয়েছেন। অতএব এইভাবে একটা রাজনৈতিক দল চলতে পারে না। আপনাকেও ধন্যবাদ সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।